গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের যে চ্যাপ্টারটা হবে মানি মানি সাপ্লাই, এবং এটা যদি শেষ হয় তাহলে ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারটা শুরু করব। ঠিক আছে? আমরা ব্যাংকিং করেছি, ব্যাংকিং চ্যাপ্টারের বেসিক জায়গাগুলো করেছি আমরা, এবং আরবিআই এর মনিটারি পলিসি করেছি। আরবিআই এর কি কি কাজ ছিল, তার মধ্যে আরবিআই এর একটা প্রধান একটা কাজ ছিল যে ইকোনমিতে মানি সাপ্লাই করা, বা আমাদের ইকোনমিতে, অর্থনীতিতে যা মানি আসে, যে কারেন্সি গুলো আমরা আহ, বিভিন্ন জিনিস কেনাকাটার জন্য বা বিভিন্ন কাজে ব্যবহার করি, সেই কারেন্সি গুলো কে ছাড়ে, ইস্যু করে কে? আরবিআই এর ইস্যু ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট আছে, তারা মানি তারা সাপ্লাই করে ইকোনমিতে। ঠিক আছে? তো এই মানি সাপ্লাই, সাপ্লাই অফ মানি কিভাবে হয়, আরবিআই কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর গুলো ফলো করে, মানে মানি সাপ্লাই যদি প্রচুর পরিমাণে করে দেয়, তাহলে আমরা জানি কি ইনফ্লেশন সৃষ্টি হবে, মানুষের হাতে প্রচুর টাকা চলে যাবে। ঠিক আছে? কোনো রকম প্রসিডিওর মেনটেন না করে ইচ্ছা খুশি মতো যদি করে, তাহলে কি হবে, মানুষের হাতে টাকা বেশি হয়ে যাবে, সেই পরিমাণ প্রোডাকশন মার্কেটে থাকবে না, সেক্ষেত্রে কি হয়ে যাবে, ইনফ্লেশন সৃষ্টি হবে। সেই জন্য আরবিআই যে মানিটা সাপ্লাই করে আমাদের ইকোনমিতে, সেটাও কিছু প্রসিডিওর মেনটেন করে করে, এবং সেই আরবিআই কিভাবে মানি সাপ্লাই করে সেগুলো আমরা আজকে ডিটেলসে জানবো। তো সাপ্লাই অফ মানি বলতে কি বোঝাচ্ছে? দ্য মানি সাপ্লাই ইজ অল দ্য কারেন্সি অ্যান্ড আদার লিকুইড ইনস্ট্রুমেন্টস ইন আ কান্ট্রিজ ইকোনমি অন দ্য ডেট মেজার্ড। তাহলে একটা দেশের ইকোনমিতে একটা ডেটে, নির্দিষ্ট ডেটে যে পরিমাণ কারেন্সি এবং লিকুইড অ্যাসেট, যেগুলো লিকুইড ইনস্ট্রুমেন্ট আছে, এছাড়াও কারেন্সি ছাড়া লিকুইড ইনস্ট্রুমেন্ট আর কি কি থাকতে পারে, যেগুলো হচ্ছে আমাদের ট্রেজারি বিল বা বন্ড ইত্যাদিগুলো, যেগুলোর মানি ভ্যালু আছে, যেগুলো ভাঙালে আমরা টাকা পাবো, চেক। ঠিক আছে? তাহলে এর যে সাপ্লাইটা একটা অর্থনীতিতে একটা টাইম পিরিয়ডে, যা কারেন্সি এবং যা লিকুইড ইনস্ট্রুমেন্ট আছে তার যে সাপ্লাইটা, সেটাকেই বলা হচ্ছে মানি সাপ্লাই। দ্য অ্যামাউন্ট অফ মানি হেল্ড ইন ক্যাশ ফর্ম ভ্যারি ইনভার্সলি উইথ ইন্টারেস্ট রেট। তার মানে কি বলছে এই পয়েন্ট? দ্য অ্যামাউন্ট অফ মানি মানে কত পরিমাণ মানি আছে ক্যাশে, সেটা হচ্ছে ইনভার্সলি ভ্যারি করে ইন্টারেস্ট রেটের সাথে। মানে যদি ইন্টারেস্ট রেটটা যদি বাড়িয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে মানি সাপ্লাই কমে যাবে। ইন্টারেস্ট রেট যদি কমানো হয়, সেক্ষেত্রে ইকোনমিতে মানি সাপ্লাই বেড়ে যাবে। যদি ইন্টারেস্ট রেটটা, আরবিআই যদি ইন্টারেস্ট রেট গুলো কমায়, বাড়ায়, তখন কি হবে, মানে টাইট মনিটারি পলিসি নেয়, সেক্ষেত্রে কি হবে, ব্যাংকগুলোর কাছে টাকা কম পৌঁছবে, এবং ব্যাংকগুলো আমাদের কাছে টাকা কম দেবে, আমাদেরকেও টাকা, আমাদের কাছে টাকার যে ফ্লোটা সেটা কমে যাবে। আর যদি আরবিআই তার যে রেট গুলো আছে, ব্যাংক রেট বা পলিসি রেট যেগুলো আছে, সেগুলো যদি আরবিআই কমিয়ে দেয়, সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট কমিয়ে দেয়, সেক্ষেত্রে কি হবে, ব্যাংকগুলোর কাছে মানি সাপ্লাই বেড়ে যাবে, ফলে আমাদের কাছে ক্যাশের পরিমাণও, দেশের মানুষের কাছে ক্যাশের পরিমাণও বেড়ে যাবে। সেই জন্যই বলছে যে মানি সাপ্লাই, ক্যাশ ক্যাশ ফর্মে যে মানিটা থাকে আমাদের কাছে, সেটা ইন্টারেস্ট রেটের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। মানে ইন্টারেস্ট রেট বাড়ালে মানি সাপ্লাই কমে যাবে, ইন্টারেস্ট রেট কমালে মানি সাপ্লাই বেড়ে যাবে। এই ধরনের স্টেটমেন্ট বেস কোশ্চেনও কিন্তু আসতে পারে। এটার সাথে আর একটা দিয়ে দিল, দ্য অ্যামাউন্ট অফ মানি হেল্ড ইন ক্যাশ ফর্ম ভ্যারি ডাইরেক্টলি উইথ ইন্টারেস্ট রেট যদি দেয়, তাহলে ওটা ভুল, এটা হচ্ছে ঠিক, ইনভার্সলি প্রপোর্শনাল। মানে মানি ইন্টারেস্ট রেট বাড়ালে মানি সাপ্লাই কমবে, ইন্টারেস্ট রেট কমালে মানি সাপ্লাই বাড়বে, এটাই বলতে যাচ্ছে। ঠিক আছে? এই ধরনের স্টেটমেন্ট বেসড কোশ্চেনও কিন্তু আইবিপিএস মেন্সে আসতে পারে। ব্যাংকিং ব্যাংকিং পরীক্ষাগুলোর মেন্সে এই ধরনের কনসেপচুয়াল স্টেটমেন্ট বেসড কোশ্চেনও কিন্তু আসতে পারে। ঠিক আছে? এবার মানি সাপ্লাই কিভাবে মাপা হয়, মেজার্স অফ মানি সাপ্লাই। কিভাবে মানি সাপ্লাইটা, মানে একটা ইকোনমিতে কত পরিমাণ মানি সাপ্লাই করা হবে,
সেটা কিভাবে মাপা হয় বা কি পরিমাণ মানি আছে একটা ইকোনমিতে, সেটা মাপার বিভিন্ন রকম পদ্ধতি আছে। তবে মানি সাপ্লাই মিনস দ্য টোটাল অ্যামাউন্ট অফ মানি ইন অ্যান ইকোনমি অ্যাট অ্যান গিভেন টাইম। মানি সাপ্লাই বলতে কি বোঝাচ্ছে, একটা অ্যামাউন্ট অফ মানি একটা ইকোনমিতে একটা নির্দিষ্ট সময় কত আছে। মানি সাপ্লাই প্লেস ক্রুশিয়াল রোল ইন দ্য ডিটারমিনেশন অফ প্রাইস লেভেল। তাহলে প্রাইস লেভেল বা ইনফ্লেশনটা, মানে জিনিসপত্রের দাম কেমন থাকবে, সেটা মানি সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, মানি সাপ্লাই বাড়িয়ে দিলে যদি মানুষের হাতে প্রচুর টাকা চলে আসে, সেক্ষেত্রে ইনফ্লেশন সৃষ্টি হতে পারে। মানি সাপ্লাই কমে গেলে ডিমান্ড কমে যায় জিনিসের, ফলে কি হতে পারে, দ্যাট লিডস টু ডিফ্লেশন। ঠিক আছে, তাহলে মানি সাপ্লাইয়ের উপরে প্রাইস লেভেলটা ডিপেন্ড করে কোনো ইকোনমিতে জিনিসের দাম কেমন থাকবে। ইন্টারেস্ট রেট অন ডিপোজিটস অ্যান্ড লোনস। আমরা যে ডিপোজিটস গুলো করি সেটা দু রকমের হয়। একটা হচ্ছে এফডিআরডি, আমরা ব্যাংকিং অ্যাওয়ারনেস পড়ার সময় এগুলো জেনেছি। এফডিআরডি মানে হচ্ছে যেগুলো ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, এগুলো যাদেরকে বলা হয় টাইম লাইবিলিটিস অফ ব্যাংক। ঠিক আছে, আর একটা কি হয়, কাসা, মানে হচ্ছে ডিমান্ড ডিপোজিট বলা হয়। মানে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট আমরা যেগুলো করি সেগুলোকে বলা হয় ডিমান্ড ডিপোজিট। তাহলে এইগুলো আমরা যখন ব্যাংকে টাকা রাখছি, সে টাইম লাইবিলিটিস হতে পারে অফ দ্য ব্যাংক, মানে এফডি বা কাসা হতে পারে, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্টে। আমরা যে টাকাটা রাখছি সেই টাকাটা রাখার জন্য আমরা কি পাই ব্যাংক থেকে, ইন্টারেস্ট পাই। তাহলে ওই যে ইন্টারেস্টটা কত পাবো বা আমি কত পরিমাণ টাকা লোন পাবো ব্যাংক থেকে, সেগুলো সবই কিন্তু একটা অর্থনীতিতে বা একটা ইকোনমির মানি সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করে। সেটাই বলছে এই যে সেকেন্ড। তাহলে মানি সাপ্লাই প্লেস ক্রুশিয়াল রোল, মানে গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করে ইন দ্য ডিটারমিনেশন অফ, এই দুটো জিনিস সিদ্ধান্ত নিতে, যে প্রাইস লেভেলটা কত থাকবে মার্কেটে জিনিসের, এবং ইন্টারেস্ট রেট অন ডিপোজিট এন্ড লোনস, আমরা যে ডিপোজিটস গুলো করব বা আমরা যে লোন গুলো নেবো, সেক্ষেত্রে কত পরিমাণ ইন্টারেস্ট ব্যাংক নেবে সেটা মানি সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। আরবিআই মেজার্স দ্য মানি সাপ্লাই থ্রু ইন্ডিকেটরস। তো আরবিআই যেহেতু টাকাটা বা কারেন্সি ইকোনমিতে সাপ্লাই দেয় কে, আরবিআই তার ইস্যু ডিপার্টমেন্টের মাধ্যমে। সেই জন্য আরবিআই যখনই কোনো টাকা পয়সা ইকোনমিতে যখন ইস্যু করে, তখন আরবিআই ইকোনমিতে কত পরিমাণ মানি সাপ্লাই আছে সেটা মেপে দেখে বা সেটা মেজার্স করে। তো আরবিআই এর এই মেজার্স করার কিছু স্কেল আছে, সেগুলো সম্বন্ধে আমরা জানবো। সেগুলো হচ্ছে M0, M1, M2, M3, M4। এই পাঁচটা মেজার্স আরবিআই করে, মানে এই 5 রকম স্কেল আছে, সেই স্কেল গুলো দিয়ে আরবিআই ইকোনমিতে মানি সাপ্লাই কতটা আছে সেটা মাপে। তো এইগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো এবার, যে আরবিআই কিভাবে মেজার্স করে মানি সাপ্লাই, ইকোনমির মানি সাপ্লাই বা মানির পরিমাণ কত আছে ইকোনমিতে সেটা কিভাবে মাপে বা মেজার্স করে, সেগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো। তো আরবিআই এর যে মেজার্স গুলো আছে, প্রথমে আমরা জানবো M1। M1 এর মধ্যে আরবিআই কি কি জিনিস কম্পোনেন্টস আছে, M1 এর মধ্যে কোন কোন কম্পোনেন্টস গুলোকে আরবিআই মেজার্স করে, সেগুলো আমরা দেখবো। এখানে সিইউ যেটা লেখা আছে সেটা বলতে বোঝাচ্ছে কয়েন্স অ্যান্ড কারেন্সি উইথ দ্য পাবলিক, মানে আমাদের কাছে কত পরিমাণ কারেন্সি আছে, টাকা এবং পয়সা কত আছে আমাদের কাছে, সেটাকে বোঝাচ্ছে সিইউ বলতে। টিডি ফুল ফর্ম হচ্ছে টাইম ডিপোজিটস, মানে আমাদের ফিক্সড ডিপোজিট, রেকরিং ডিপোজিট, এই দুটোকে ইঙ্গিত করছে। আর ডিডি ডিমান্ড ডিপোজিটকে বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো M1 এর মধ্যে কি কি আছে, M1 এর মধ্যে আছে কি মেজার্স করা হয়, কি কি জিনিসগুলো M1 এর মধ্যে কম্পোনেন্ট কি, কয়েন অ্যান্ড কারেন্সি উইথ পাবলিক, মানে আমাদের কাছে কত পরিমাণ পয়সা বা কারেন্সি আছে, ঠিক আছে, টাকা আছে, সেটাকে মেজার্স করা হচ্ছে। কমার্শিয়াল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকে আমাদের যে ডিমান্ড ডিপোজিট বা সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা আছে সেটাও মাপা হচ্ছে। কিন্তু আমাদের যে টাইম ডিপোজিট আছে কমার্শিয়াল ব্যাংকে, রেকারিং ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট, সেটা বাদ। আমাদের যে পোস্ট অফিসে অনেকের অ্যাকাউন্ট থাকে, পোস্ট অফিসে যে আমাদের সেভিং অ্যাকাউন্ট আছে, সেখানে যে টাকাটা আছে সেটা কিন্তু মাপা হয় না। পোস্ট অফিসে যে আমাদের রেকারিং ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট আছে, সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড নয়। তাহলে M1 বলতে, M1 স্কেলটার মধ্যে দুটো কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে আমাদের পকেটে বা আমাদের কাছে কত পয়সা বা টাকা আছে ক্যাশে, ক্যাশ ফর্মে আমাদের কাছে কত টাকা আছে সেটা ইনক্লুডেড।
আর কি, আমাদের কাছে কত ডিমান্ড ডিপোজিট আছে, মানে আমাদের আমাদের সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা আছে। ঠিক আছে, এই দুটো জিনিসকে M1 এর মধ্যে হিসাব করা হয়। তাহলে M1 বলতে কি বোঝাচ্ছে, আমাদের পকেটের পয়সা, মানে মানে আমাদের হিসাবের সুবিধার জন্য বা মনে রাখার সুবিধার জন্য কিভাবে মনে রাখবো, আমাদের মানি ব্যাগে যে টাকা আছে এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সেভিং বা কারেন্ট অ্যাকাউন্টে যে টাকাটা আছে, এই দুটোকে একত্রে যদি হিসাব করে আরবিআই, তখন সেটাকে বলা হচ্ছে কি M1। এই স্কেলটার নাম কি M1। তাহলে আরবিআই দেখতে পারে যে M1 কত আছে দেখি পাবলিকের কাছে, সে অনুযায়ী আমি ক্যাশ ছাড়বো। ঠিক আছে, এটা একটা আরবিআই এর স্কেল, মানি সাপ্লাই করার, মানি সাপ্লাইটা মেজার্স করার একটা স্কেল। তাহলে M1 এর মধ্যে আমাদের মনে রাখতে হবে কি, কারেন্সি উইথ পাবলিক আর ডিমান্ড ডিপোজিট ইন দা কমার্শিয়াল ব্যাংক, এই দুটো হিসাব করা হয় M1 এর মধ্যে। M2, এবার নেক্সট আমরা দেখবো M2 এর মধ্যে, M2 যে স্কেলটা আছে তার মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে। M2 এর মধ্যে কারেন্সি উইথ পাবলিক ইনক্লুডেড, আমাদের সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা আছে ইনক্লুডেড, সেটাও হিসাব করা হয়। আমাদের ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট কত টাকা আছে সেটা হিসাব করা হয় না। আমাদের পোস্ট অফিসে যদি সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট থাকে সেখানে কত টাকা আছে সেটা হিসাব করা হয়, বাট পোস্ট অফিসে যে আমাদের টাইম ডিপোজিট আছে সেটা হিসাব করা হয় না। তাহলে আমরা দেখলাম M1 এর থেকে M2 এর কম্পোনেন্ট একটা বেশি। পোস্ট অফিসের সেভিংস ডিপোজিট বা সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টে আমাদের যে টাকাটা আছে সেটা কিন্তু হিসাব করা হচ্ছে, যেটা M1 এ হচ্ছে না, M1 এ নো। তাহলে M1 এর M2 তে একটু কম্পোনেন্ট একটা বেশি। ঠিক আছে, তাহলে এটা যখন আমরা এই তিনটে হিসাব করছি তখন সেটাকে বলা হচ্ছে আরবিআই এর, আরবিআই তখন কি হিসাব করছে বলেছে, স্কেলটার নাম কি M2। তখন সেটাকে কি বলা হচ্ছে M2। তাহলে M1 এর সাথে M2 এর পার্থক্য কি, M1 এ পোস্ট অফিসের যে ডিমান্ড ডিপোজিট বা পোস্ট অফিসে আমাদের সেভিং অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেটা হিসাব করা হয় না, বাট M2 এর ক্ষেত্রে পোস্ট অফিসে আমাদের যদি সেভিং অ্যাকাউন্ট থাকে সেই টাকাটাও হিসাব করা হচ্ছে, আর বাদ বাকি দুটো কম্পোনেন্ট M1 এর সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ আমাদের কমার্শিয়াল ব্যাংকের ডিমান্ড ডিপোজিটও ইনক্লুডেড এবং আমাদের পকেটে বা আমাদের কাছে যে কয়েন্স অ্যান্ড কারেন্সি আছে সেটাও ইনক্লুডেড। ওকে, এটা হচ্ছে M2। তাহলে M1 এর থেকে M2 একটু ব্রডার। নেক্সট হচ্ছে M3। M3 মধ্যে আমরা দেখবো আবার কি কি ইনক্লুডেড। কারেন্সি উইথ পাবলিক ইনক্লুডেড, কমার্শিয়াল ব্যাংকে আমাদের যে ডিমান্ড ডিপোজিট আছে ইনক্লুডেড, কমার্শিয়াল ব্যাংকে আমাদের যে টাইম ডিপোজিট বা যেটাকে বলা হয় ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট আছে সেটাও ইনক্লুডেড, বাট পোস্ট অফিসের দুটোই নট ইনক্লুডেড, পোস্ট অফিসের কোনো কিছু ইনক্লুডেড নয়। তাহলে M3 তে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট কারেন্ট এই রেকারিং ডিপোজিটটাও ইনক্লুড হচ্ছে। আগের M1 বা M2 তে আমরা কিন্তু কোন রকম টাইম ডিপোজিট ইনক্লুডেড ছিল না, বাট M3 এর ক্ষেত্রে সেই টাইম ডিপোজিটটা ইনক্লুডেড হচ্ছে। ঠিক আছে, এই তিনটে কম্পোনেন্ট থাকে M3 এর মধ্যে। নেক্সট আমরা দেখবো M4। M4 এর মধ্যে কি কি আছে, আমাদের কাছে কত কারেন্সি আছে, অর্থাৎ কয়েন্স অ্যান্ড কারেন্সি উইথ পাবলিক ইনক্লুডেড। আমাদের ব্যাংকগুলোতে SBI বা ব্যাংক অফ বরোদা বা ICICI যে কোনো ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকগুলোতে আমাদের যে সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট আছে সেটাও ইনক্লুডেড, আমাদের যে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের যে টাকাটা আছে সেটাও ইনক্লুডেড, আমাদের পোস্ট অফিসে যদি সেভিং অ্যাকাউন্ট থাকে তার টাকাটাও হিসাব করা হচ্ছে, আর আমাদের পোস্ট অফিসে যদি ফিক্সড ডিপোজিট থাকে তার টাকাটাও হিসাব করা হচ্ছে, টাইম ডিপোজিট যেটা আছে পোস্ট অফিসে। তাহলে এই প্রত্যেকটা কম্পোনেন্ট M4 এর মধ্যে কিন্তু ইনক্লুডেড। এই পাঁচটা কম্পোনেন্টই M4 এর মধ্যে ইনক্লুডেড। যখন এই পাঁচটা কম্পোনেন্ট হিসাব করে আরবিআই যে দেশের মানুষের কত টাকা কাছে আসে, দেশের মানুষের কত টাকা ব্যাংকে আছে এবং কত টাকা পোস্ট অফিসে আছে, টোটাল যে হিসাবটা যদি করে তখন সেটাকে আমরা বলবো M4। তাহলে M4 এর মধ্যে সবচেয়ে বেশি কম্পোনেন্ট, মানে পাঁচটা কম্পোনেন্টসই ইনক্লুডেড। ঠিক আছে, M3 তে শুধু তার থেকে দুটো কম্পোনেন্ট, সেই জন্য যেহেতু এতগুলো কম্পোনেন্ট M3 এবং M4 এর মধ্যে ইনক্লুডেড, সেই জন্য M3 এবং M4 কে একত্রে ব্রড মানি বলা হয়, মানে সবচেয়ে ব্রড সেন্সে বোঝাচ্ছে কত পরিমাণ ইকোনমিতে আছে, সবচেয়ে ব্রড সেন্সে বোঝা যায় M3 এবং M4 স্কেলের মাধ্যমে। সেই জন্য M3
এবং M4 কে বলা হয় ব্রড মানি। ঠিক আছে, আর M1 আর M2 এর মধ্যে যেহেতু বেশি জিনিস ইনক্লুডেড নয় কম্পোনেন্ট, সেই জন্য M1 এবং M2 কে একত্রে বলা হয় কি ন্যারো মানি। এগুলো পরীক্ষা আসে যে ব্রড মানি বলতে কোনটাকে বোঝে। তো যাই হোক, ইন্ডিয়াতে M4টা আরবিআই কিন্তু হিসাব করে না, M4 মেজার্সটাকে ইউজ করে না। সেই জন্য ইন্ডিয়ার ক্ষেত্রে M3টাকেই আমাদের কি বলতে হবে, ব্রড মানি। ঠিক আছে, সবচেয়ে ন্যারো কোনটা, M1, তাহলে M1টা কি ন্যারো মানি। ঠিক আছে, এবার আমরা দেখব কোনটায় কি ইনক্লুডেড, আমরা দেখলাম কোন কম্পোনেন্ট গুলো। এবার আমরা দেখব কোনটা বেশি লিকুইড আর কোনটার কোয়ান্টিটি সবচেয়ে বেশি, সেটা দেখব। লিকুইড কথার অর্থ হচ্ছে যেটা ভাঙিয়ে আমরা সহজেই ক্যাশ টাকা পাবো বা কোনো জিনিস সহজে আমরা কিনতে পারি। আমাদের কাছে যদি পয়সা মানে পকেটে যদি আমাদের ক্যাশ থাকে, সেটা হচ্ছে সবচেয়ে লিকুইড ফর্ম, সবচেয়ে লিকুইড। কিন্তু আমাদের কাছে যদি একটা জমি থাকে, সেই জমির তো মানি ভ্যালু আছে, কিন্তু জমিটা বিক্রি করে আমি সঙ্গে সঙ্গে কিন্তু দোকান থেকে একটা কেক কিনতে পারবো না, বা একটা আমি কোনো জিনিস কিনতে যাই দোকান থেকে, তখন কিন্তু আমি জমি বিক্রি করে তাকে দিতে পারবো না। এই জমি দেখিয়ে আমি তোমার কাছ থেকে একটা বাইক নিলাম, ঠিক আছে, জমি বিক্রি করে, সেটা আমাদের কি সময় সাপেক্ষ, সঙ্গে সঙ্গে আমরা সেটাকে ক্যাশ করতে পারি না। ঠিক আছে, আমাদের এক টুকরো জমি থেকে আমাদের পকেটে যদি 1 লক্ষ টাকা থাকে, সেটা হচ্ছে বেশি লিকুইড। সোনা, সেটাও কি লিকুইড, প্রায় ক্যাশের মতো। মানে আমরা ওর সোনা দিয়ে কিন্তু কোনো জিনিস কিনে নিতে পারি, কিন্তু জমি, বাড়ি, এদিকে হচ্ছে লিকুইডিটি কম এদের, মানে এগুলো ভাঙিয়ে সঙ্গে সঙ্গে আমরা কোনো জিনিস কিনতে পারি না। এটা হচ্ছে লিকুইডিটি। এটা এটা হচ্ছে লিকুইডিটি বলতে কি বোঝানো হচ্ছে, এই যে কোনটা নিয়ে সহজে আমরা কোনো জিনিস কিনতে পারি, সেটাকে বলা হচ্ছে লিকুইডিটি। তাহলে আমাদের যদি কোনো ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট থাকে বা কারেন্ট অ্যাকাউন্ট থাকে, সেখান থেকে আমরা টাকা যখন খুশি তুলতে পারি, উইথড্র করতে পারি, তাহলে এটা কি লিকুইড, লিকুইডিটি বেশি। কিন্তু আমাদের যদি ফিক্সড ডিপোজিট থাকে বা রেকারিং ডিপোজিট থাকে, সেগুলো কিন্তু আমরা সহজে ভাঙতে পারি না। কারণ কি, আমরা যখন ফিক্সড ডিপোজিট রেকারিং ডিপোজিট করেছি, তখন আমরা জেনেছি যে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটে একটা ম্যাচিউরিটির টাইম থাকে, একটা নির্দিষ্ট দিন পরে, 10 বছর বা 1 বছর 2 বছর পরে গিয়ে টাকাটা ম্যাচিওর হয়। তার আগে আমরা টাকা সহজে তুলতে পারি না। কিন্তু আমাদের যদি সেভিং অ্যাকাউন্টে টাকা থাকে, আমরা যখন খুশি এটিএম থেকে ডেবিট কার্ডের মাধ্যমে টাকা উইথড্র করতে পারি। কিন্তু আমরা কিন্তু ফিক্সড ডিপোজিট সহজে ভাঙিয়ে টাকা তুলতে পারি না। তাহলে এই যে ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, অর্থাৎ যেগুলোকে বলা হয় টাইম লায়াবিলিটি অফ দ্য ব্যাংক, ঠিক আছে, বা টাইম ডিপোজিটস আমাদের, সেগুলো কিন্তু কম লিকুইড। কিন্তু আমাদের সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এতে যে টাকাটা থাকে সেটা কিন্তু সহজে আমরা উইথড্র করতে পারি। সেই জন্য ওগুলো হচ্ছে বেশি লিকুইড, লিকুইডিটি বেশি। ঠিক আছে, তাহলে M1 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি টাইম ডিপোজিট নেই, পোস্ট অফিসের ডিমান্ড ডিপোজিট নেই, পোস্ট অফিসের টাইম ডিপোজিটও নেই। তাহলে M1টা আমরা বলতে পারি এক্ষেত্রে লিকুইডিটি সবচেয়ে বেশি। দেখতে পাচ্ছি আমরা 4টে স্টার আছে, মানে সবচেয়ে লিকুইডিটি বেশি কোনটা, M1 এর। কারেন্সি আমাদের কাছে যেটা আছে, আমরা সহজেই ভাঙিয়ে যে কোনো জিনিস কিনতে পারি, সবচেয়ে বেশি লিকুইড। ডিমান্ড ডিপোজিট, ব্যাংকে যে টাকা থাকে আমাদের, সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টে, যখন খুশি এটিএম থেকে টাকা আমরা তুলতে পারি। সেই জন্য এই দুটো যেহেতু ইনক্লুডেড, কোনো টাইম ডিপোজিট ইনক্লুডেড নয়, সেই জন্য M1টা হচ্ছে, M1 এর লিকুইডিটি সবচেয়ে বেশি, 4টে স্টার। তারপরে কি, এর মধ্যে আবার পোস্ট অফিসের ডিমান্ড ডিপোজিট যোগ হচ্ছে। ঠিক আছে, সেই জন্য তারপরে লিকুইডিটির দিক দিয়ে এটা হচ্ছে দ্বিতীয়তে, M2টা। M3-র মধ্যে আমরা দেখতে পাচ্ছি টাইম ডিপোজিট যোগ হয়ে যাচ্ছে কমার্শিয়াল ব্যাংকে। টাইম ডিপোজিট যেহেতু কম লিকুইড, সেই জন্য এটার লিকুইডিটি আর একটু কম। আর এইটার মধ্যে দুটোরই টাইম ডিপোজিট আছে, ব্যাংকের প্লাস পোস্ট অফিসের। তাহলে আর একটা টাইম ডিপোজিট অ্যাড হচ্ছে বলে লিকুইডিটি সবচেয়ে কম হচ্ছে M4 এর, একটা স্টার দেখতে পাচ্ছি। তাহলে যদি সাজাতে যায় M1, M2, M3, M4, এর মধ্যে সবচেয়ে লিকুইডিটি কম কার, সবচেয়ে লিকুইডিটি কম হচ্ছে M4 এ, আর লিকুইডিটি সবচেয়ে বেশি M1 এ। ঠিক আছে, এরকম ভাবে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, কোনটার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ টাকাকে, কোয়ান্টিটিটা বেশি টাকার, যেটার মধ্যে সবকটা ইনক্লুডেড, সেটার কোয়ান্টিটি বেশি হবে। আমাদের এখানে দুটো টাকা হিসাব করছে, আমাদের পকেটে কত আছে, আমাদের কমার্শিয়াল ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে কত আছে। আর এখানে আমাদের পকেটের টাকা হিসাব করছে, সেভিং অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্টে কত আছে ব্যাংকে, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিটে কত টাকা আছে, পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টে কত আছে, পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটে কত আছে, পুরো টাকাটাই হিসাব করছে। সেই জন্য এটার টাকার পরিমাণটা বেশি।
M4 হচ্ছে কোয়ান্টিটিতে বেশি, আমরা দেখতে পাচ্ছি 4 স্টার। তারপরে M3টা, তারপরে M2টা, তারপরে M1 এ কোয়ান্টিটি সবচেয়ে কম, কারণ এখানে শুধুমাত্র দুটো জিনিসই হিসাব করছে, আমাদের পকেটের টাকা আর আমাদের কমার্শিয়াল ব্যাংকের সেভিং বা কারেন্ট অ্যাকাউন্টের টাকা। সেই জন্য M1 কোয়ান্টিটি সবচেয়ে কম আর লিকুইডিটি সবচেয়ে বেশি, আর M4 এর লিকুইডিটি সবচেয়ে কম বাট কোয়ান্টিটি সবচেয়ে বেশি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের লিকুইডিটি এবং কোয়ান্টিটি হিসাব করে আমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে, লিকুইডিটি কোয়ান্টিটির পার্সপেক্টিভ থেকেও কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, ব্যাংকিং পরীক্ষার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো নিয়েই ব্যাংকিং এ কাজকর্ম করতে হয়, সেহেতু এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে M1 কি, M2 কি, M3 কি, M4 কি। ঠিক আছে, পরীক্ষায় এইভাবে কোশ্চেন আসতে পারে ফর্মুলা দিয়ে। M3 বলতে কি বোঝাচ্ছে, M1 মানে M1 এর দুটো জিনিসই আছে, প্লাস টাইম ডিপোজিট উইথ কমার্শিয়াল। তাহলে M1 এর দুটো, M3 বলতে কি বোঝাচ্ছে, M1 এর দুটো জিনিসই আছে, আমরা দেখতে পাচ্ছি আছে কমন, আর আরেকটা কি ইনক্লুডেড আছে সাথে, টাইম ডিপোজিট উইথ কমার্শিয়াল ব্যাংক, এটাই বলছে স্টেটমেন্টে বলেছে। তাহলে এটাকে আমরা কি বলছি, M3। এরকম ভাবে কিন্তু এই ছকটা মনে রাখলে, যেভাবেই আমাদেরকে স্টেটমেন্ট দিক, যেভাবেই আমাদেরকে ফর্মুলা দিক, আমরা কিন্তু উত্তর দিতে পারবো। তো এটা পরীক্ষা এইভাবে আসবে প্রশ্ন। M3 মানে কোনটাকে বোঝাচ্ছে, M3 মানে হচ্ছে M1 মানে M1 এর দুটো জিনিস, আর M3 এর মধ্যে আরেকটা কি ইনক্লুড হয়, টাইম ডিপোজিট উইথ কমার্শিয়াল ব্যাংক, সেটাই বলছে এখানে, সেটাই লিখে দিয়েছে। এইভাবে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এইভাবে সূত্র আকারে বা ফর্মুলা দিয়ে কোশ্চেন পরীক্ষায় আজ করতে পারে। ওকে, তাহলে আরবিআই যখন ইকোনমিতে মানি সাপ্লাই করে, তখন এই মেজার্স গুলো মানে M1 M2 M3 M4 ইত্যাদি হিসাব করে, ইত্যাদিগুলো মেপে নিয়ে তারপরে মানি সাপ্লাই করে মার্কেট। ঠিক আছে, ইচ্ছা হলো আরবিআই গভর্নরের যা খুশি ইচ্ছা মানি সাপ্লাই করে দিল, তেমনটা নয়। এই স্কেল গুলো হিসাব করে তারপরে মার্কেটে মানি সাপ্লাই বা ইকোনমিতে মানি সাপ্লাই করে থাকে। ওকে, সেই জন্য আমাদের কি মেজার্স গুলো পড়তে হলো, কি কি হিসাব করে আরবিআই করে থাকে মানি সাপ্লাই। তাহলে আমরা কি বলছি স্টেটমেন্টে, M3 মোস্ট কমনলি ইউজড বা অ্যাগ্রিগেট মানি সাপ্লাই বলা হয়। আরবিআই যখন মানি সাপ্লাই করে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি মাপে কোনটা, সবচেয়ে কোন মেজারটা সবচেয়ে বেশি ব্যবহার করে, কোন স্কেলটা, M3টা। ঠিক আছে, সবচেয়ে বেশি ইউজ করে, সেই জন্য M3টাকে অ্যাগ্রিগেট মানি সাপ্লাইও বলা হয়ে থাকে, মানে কত মানি সাপ্লাই আছে সেটাও বলা হয়ে থাকে। লিকুইডিটি ইনজেকশন বা ইনফিউশন বলতে কি বোঝায়, যখন আরবিআই বাই আদার ব্যাংকস ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস, তখন তাকে বলা হচ্ছে কি লিকুইডিটি ইনজেকশন। মানে কি, কোনো একটা ব্যাংকের অন্যান্য ব্যাংকের কাছে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বা ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার ইত্যাদি আছে, গভর্নমেন্ট সিকিউরিটি কেনা আছে, কোনো একটা ব্যাংক কিনে রেখেছে। তাহলে গভর্নমেন্ট সিকিউরিটি যখন কোনো একটা ব্যাংক, এটা ধরো কাগজ, আরবিআই এর কাছ থেকে কেনে কোনো একটা ব্যাংক, তখন কি করে ব্যাংক সেই আরবিআই কে কিছু টাকা পে করে, এবং পরবর্তীকালে তার থেকে কিছু ইন্টারেস্ট সেই ব্যাংক বা কিছু টাকা এক্সট্রা টাকা পায়। ঠিক আছে, এগুলোকে গভর্নমেন্ট সিকিউরিটি বলে। গভর্নমেন্টের কিছু পত্র, সেগুলো গভর্নমেন্টের যখন টাকার দরকার হয়, আমরা আগে পড়েছি ফিনান্স, ওই পাবলিক ফিনান্স পড়ার সময়, গভর্নমেন্টের যখন টাকার দরকার হয়, গভর্নমেন্ট কি করে, তার বিভিন্ন কাগজ, যেগুলোকে গভর্নমেন্ট সিকিউরিটি বলা হয়, সেগুলো আরবিআই কে দেয়, বলে এগুলো বিক্রি করুন, করে এগুলোর থেকে টাকা আমাকে দিন, আরবিআই কে বলে। তাহলে কোনো ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, এসবিআই বা ব্যাংক বরোদা, এদের কাছে এরকম সিকিউরিটি, গভর্নমেন্ট সিকিউরিটি কেনা থাকে। তো পরবর্তীকালে আরবিআই কে তারা আবার সেটা বিক্রি করতে পারে, তাদের যখন টাকার দরকার হয়, আরবিআই কে সেই গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি করলে আরবিআই তাকে আবার টাকা ফেরত দেয়, যে টাকায় সে কিনেছিল তার থেকে আর একটু বেশি টাকা দিয়ে, মানে ইন্টারেস্ট সহ পায় ফেরত কমার্শিয়াল ব্যাংকগুলো। তাহলে আরবিআই যদি কোনো ব্যাংকের কাছ থেকে এই পত্রটা কিনে নেয়, তাহলে কি আবার টাকা রিটার্ন করে আরবিআই সেই কমার্শিয়াল ব্যাংকটাকে। যখন এই যে সিস্টেমটা করে, তখন এটাকে বলা হয়, তাহলে কমার্শিয়াল ব্যাংককে টাকা দিচ্ছে, তাহলে কমার্শিয়াল ব্যাংক কি করবে, কমার্শিয়াল ব্যাংক টাকাটা রেখে দিলে তো তার তো কোনো লাভ হবে না, সে আবার অন্য কাউকে লোন দেবে, কোনো ব্যক্তিকে বা কোনো সংস্থাকে বা কোনো ইন্ডাস্ট্রিকে, ইন্ডাস্ট্রিয়ালিস্টকে। লোন দেওয়া মানে হচ্ছে কি, মার্কেটে ইকোনমিতে সাপ্লাই বাড়ছে। সেই জন্য এই যে প্রসেসটাকে বলা হয় লিকুইডিটি ইনজেকশন বা লিকুইডিটি ইনফিউশন।
মানে মার্কেটে লিকুইডিটি বাড়ছে, পয়সার পরিমাণ বা টাকার কারেন্সির পরিমাণ বাড়ছে, মানি সাপ্লাই বাড়ছে। এই যে প্রসেস ইকোনমির ভাষায় লিকুইডিটি ইনজেকশন বা লিকুইডিটি ইনফিউশন বলা হয়। নেক্সট বলছে কারেন্সি ডিপোজিট রেশিও বা সিডিআর কি? মানি হেল্ড বাই দ্য পাবলিক বাই পাবলিক ডিপোজিট ইন ব্যাংক। মানুষের হাতে কত টাকা আছে? আমার কাছে 10 টাকা আছে আর আমার ব্যাংকে 100 টাকা আছে। এই যে রেশিওটা, এটাকে বলা হচ্ছে 1:10। এই যে রেশিওটাকে বলা হচ্ছে কি? কারেন্সি ডিপোজিট রেশিও। তাহলে আমাদের হাতে কত, মানে পাবলিক পুরো দেশের মানুষের হাতে কত টাকা আছে আর তাদের ব্যাংকের ডিপোজিটে কত টাকা আছে, এই দুটোর যে রেশিও সেটাকে বলা হয় কি? কারেন্সি ডিপোজিট রেশিও। ইত্যাদি সব জিনিস কিন্তু আরবিআই হিসাব করে, তারপরেই কিন্তু মানি সাপ্লাইটা সেই অনুযায়ী করে থাকে। যা খুশি ইচ্ছা খুশি মতো করে না গভর্নর, ইত্যাদি সব মেজার্স গুলোর মাধ্যমে করে থাকে। সেই জন্য আমাদের এগুলো জানতে হবে। কারেন্সি ডিপোজিট রেশিও তাহলে কি? আমার হাতে কত টাকা আছে বাই আমার ব্যাংকে কত টাকা আছে। আর বাঁকুড়া কিছু বলছেন? বাঁকুড়া থেকে বলুন। আচ্ছা, আমার এই পেনের লেখা না এই লেখাগুলো এমনি? আচ্ছা, তো ওটা তো এখন আর কিছু করার নেই, এটা একটু মানিয়ে নিন, এর পরের থেকে আর এই কালারটা আসবে না, ঠিক আছে? ওটা তো তৈরি মানে করে না, ঠিক আছে? যাই হোক, তাহলে কারেন্সি ডিপোজিট রেশিও মানে কি? আমাদের হাতে যে টাকাটা আছে পাবলিকের কাছে আর পাবলিকের ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকাটা আছে তার যে রেশিওটা, তাকে বলা হয় কারেন্সি ডিপোজিট রেশিও বা সিডিআর। আপনাদের পরীক্ষায় এর ফুল ফর্মটাও আসতে পারে, সিডিআর বলতে কি বোঝানো হচ্ছে, কারেন্সি ডিপোজিট রেশিও। এই ফুল ফর্ম গুলো মনে রাখবেন। রিজার্ভ ডিপোজিট রেশিও, আরডিআর। রিজার্ভ ডিপোজিট রেশিওটা কি? কমার্শিয়াল ব্যাংকস ভল্ট ক্যাশ বাই ইটস ডিপোজিট উইথ আরবিআই, মানে সিআরআর। আমরা পড়েছি যে কমার্শিয়াল ব্যাংকগুলোকে কিছু টাকা নিজের কাছে রাখতে হয়, যেটাকে এসএলআর বলা হয়, আর কিছু টাকা তাদেরকে আরবিআই তে রাখতে হয়, যেটাকে সিআরআর বলা হয়। তাহলে এই দুটোর যে রেশিও, ঠিক আছে, নিজের ভল্টে মানে হচ্ছে নিজের কাছে রাখা যে টাকা সেটা, এবং সে যে টাকাটা সিআরআর হিসেবে আরবিআই তে জমা রাখছে, এই দুটোর যে রেশিও, এটাকেই বলা হচ্ছে রিজার্ভ ডিপোজিট রেশিও, মানে রিজার্ভ এবং ডিপোজিটের রেশিওটা, ঠিক আছে? বা আরডিআর ফুল ফর্ম গুলো মনে রাখবেন। আরডিআর মানে হচ্ছে রিজার্ভ ডিপোজিট রেশিও। নেক্সট স্লাইডে আমরা এতক্ষণ আমরা কি জানলাম? আমরা প্রথমে জেনেছিলাম যে 5টা মানি সাপ্লাই এর মেজার্স হয়, M0, M1, M2, M3 আর M4। আমরা M1, M2, M3, M4টা অলরেডি জেনেছি কি জিনিস। এবার আমরা M0টা কি সেটা নিয়ে ডিসকাস করব। ওকে, M0 যেটাকে হাই পাওয়ার্ড মানি বা রিজার্ভ মানি বা গভর্নমেন্ট মানি বলা হয়ে থাকে। M0-র আরো 3টে নাম আছে, এগুলো পরীক্ষায় এসছে অনেকবার। হাই পাওয়ার্ড মানি বলতে কোনটাকে বলা হচ্ছে? অ্যাগ্রিগেট মানি সাপ্লাই বলতে M3 কে বোঝায়, আমরা আগে জেনেছি। হাই পাওয়ার্ড মানি বলতে M0 কে বোঝাচ্ছে। রিজার্ভ মানি মানেও M0, গভর্নমেন্ট মানি মানেও হচ্ছে M0 কেই বোঝায়, ঠিক আছে? সেটা কি? তো তার আগে আমাদের একটু কনসেপ্ট বুঝতে হবে। M0 কি সেটা বোঝার আগে আমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? সেটা আমরা ভালো করে এবার দেখি। আমরা জানি যে মানি ইস্যু করে বা কারেন্সি ইস্যু করে কে আমাদের ইকোনমিতে? আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে একটা ডিপার্টমেন্ট আছে যেটার নাম হচ্ছে ইস্যু ডিপার্টমেন্ট। সেই ইস্যু ডিপার্টমেন্ট, রিজার্ভ ব্যাংকের ইস্যু ডিপার্টমেন্ট হচ্ছে ইকোনমিতে কারেন্সি ইস্যু করে থাকে। কত কয়েন কারেন্সি থাকবে সেটা রিজার্ভ ব্যাংকের এই যে ইস্যু ডিপার্টমেন্ট করে থাকে। তো সে কিভাবে করে আমরা এবার দেখব। মানি ইস্যুড বাই আরবিআই ইস্যু ডিপার্টমেন্ট কিভাবে করে, ইস্যু ডিপার্টমেন্ট কিভাবে করে। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে একটা দাঁড়িপাল্লার ছবি রয়েছে বা ওয়েইং মেশিনের, ট্র্যাডিশনাল ওয়েইং মেশিন, এখনকার ওই ইলেকট্রিক নয়, ট্র্যাডিশনাল ওয়েইং মেশিনের একটা ছবি দেখতে পাচ্ছি।
এটা আমরা জানতাম কি যে যে জিনিসটা আমাদেরকে দেয় সেই দোকানদার ঠিক সেই পরিমাণ এদিকে মানে আহ বাটখারা দেওয়া থাকতো, ঠিক আছে, এবং দুটো সমান হলে তখন আমরা বুঝতাম যে না ঠিক আছে আমরা ঠকছি না। তো আরবিআই যে ইস্যু ডিপার্টমেন্ট আছে তারাও ঠিক সেই একই প্রসেসে মার্কেটে মানি সাপ্লাই করে থাকে। ইস্যু ডিপার্টমেন্টের কাছে যে পরিমাণ সোনা বা গোল্ড কয়েন ইত্যাদি থাকবে ঠিক সেই পরিমাণ টাকাই ইস্যু ডিপার্টমেন্ট কিন্তু ইকোনমিতে ইস্যু করবে। এই দুটো ওজন যখন সমান হবে, এখানে ওজন নয়, এখানে মানি ভ্যালু। আমরা যখন কোনো জিনিস কিনতে যাই তখন কি দুটোর ওজন দেখি, বাটখারার সাথে কোনো একটা জিনিস যেটা কিনতে গেছি, চিনি বা যা খুশি, চাল ডাল, দুটোর ওজন সমান যখন হয় তখন আমরা বলি ঠিক আছে। ইস্যু ডিপার্টমেন্ট কি দেখে, ওজন বলতে এখানে দুটোর মানি ভ্যালু, মানে ইস্যু ডিপার্টমেন্টের কাছে যদি 1 কোটি টাকার সোনা থাকে তবে সে 1 কোটি টাকা মার্কেটে ইস্যু করবে। এখানে এখানে দেখা যাচ্ছে 1 লক্ষ টাকার সোনা আছে, সে কিন্তু এখানে 1 কোটি টাকা ইস্যু করবে না। যদি 1 লক্ষ টাকার সোনা তার কাছে থাকে তবে 1 লক্ষ টাকাই সে ইস্যু করবে। তার মানে ইস্যু ডিপার্টমেন্ট কিভাবে করে, যে পরিমাণ মানি সে মার্কেটে ইস্যু করে বা ইকোনমিতে ইস্যু করে ঠিক সেই পরিমাণ সোনা বা সোনার মতো আরো কিছু দ্রব্য আছে, সেগুলো আমরা নেক্সট স্লাইডে জানবো যে কোন কোন জিনিসগুলোকে সে ইস্যু ডিপার্টমেন্ট সে কনসিডার করে যে মানি সাপ্লাইয়ের মেজার্স হিসেবে, ঠিক আছে। তো সেই পরিমাণ সোনা বা সেই দ্রব্যগুলো থাকলে তবে সেই পরিমাণ টাকাই ইস্যু ডিপার্টমেন্ট ইকোনমিতে ইস্যু করে। এই দুটো যখন সমান হয়, মানে 1 কোটি টাকার সোনা যদি তার কাছে থাকে তবে সে 1 কোটি টাকা মার্কেটে সাপ্লাই করবে বা ইস্যু করবে, ঠিক আছে। এইটুকু ক্লিয়ার তো? এবার আমরা দেখবো এই যে দাঁড়িপাল্লার এই সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি একটা সোনার কয়েন আছে আর একটা সোনার বিস্কুট বলে, ঠিক আছে তো, বা বার বলে, গোল্ড বার দুটো আছে। এই দুটো শুধু নয়, এছাড়াও কি কি জিনিসগুলো কনসিডার করে মানি সাপ্লাইয়ের জন্য, আর কি কি জিনিসগুলো কনসিডার হয় সেগুলো আমরা দেখবো।